আমার হায়াতি লেখিকা নাহার আদ্রিতা পর্ব ২৯। চোখের পলকে কেটে গেল আরও ৫টা দিন। আগামীকাল হায়াত আর আদিবের দাম্পত্য জীবনের প্রথম অ্যানিভার্সারি। এই ৫ দিনের মাঝে আরবির পায়ের ব্যথা পুরোপুরি সেরে গেছে। রাত তখন ১০টা ২৫। শীতের দিনগুলো প্রায় শেষের পথে। হাওয়ায় বসন্তের হালকা গন্ধ মিশে আছে। হায়াত একা বসে তাদের বিয়ের দিনের প্রথম তোলা ছবিটা হাতে নিয়ে ডুবেছিল স্মৃতির জগতে। ছবির প্রতিটা রং, প্রতিটা ভাঁজ যেন কথা বলছিল তার সাথে। ঠিক তখনই আরবি রুমে ঢুকলো। স্মিত হেসে বলল, কিরে জানু, ভাইয়ার আর তোর ছবি নাকি? হায়াত ছবিটার দিকে তাকিয়ে মুচকি হেসে উত্তর দিল, হুম, এটা আমাদের বিয়ের দিনের ছবি। তুই যদি থাকতিস তাহলে আরো অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যেত। আর ম্যাডাম ছিলেন নানুর বাড়ি। হাঁ। আরে পাগলি, রাগ করছিস কেন? আবার বিয়ে করবি যখন বড় করে, তখন দেখিস এই আরবি কত কি করে জানুর জন্য। হয়েছে, চাপা মারা বন্ধ করে বল। এত রাতে আমার রুমে আসলি যে? আরবি বিছানায় শুয়ে বলল, কেন, আমি কি তোর রুমে আসতে পারি না জানু? উফ, নাটক বন্ধ করে আসল কথা বল। সারাদিনে একবারও তো খবর নিলি না নুপুরদের সাথেই ছিলি। আরাবি উঠে হায়াতকে জড়িয়ে ধরে বলল, আরে জানু, রাগ করছিস কেন? আমাদের ফ্রেন্ডশিপ সম্পর্কে সবাই তো জানেই। আমি তোর জানু, তোর ননদরা খুব ভালো, অনেক ফ্রেন্ডলি। এর জন্যই তো ওদের সাথে একটু গল্প করি। হয়েছে, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। এখন বল, কি বলতে এসেছিস? আব আমার পায়ের ব্যথা তো সেরে গিয়েছে। বলছিলাম কি, কালকে আমি চলে যাব। প্লিজ রাগ করিস না। হ্যাঁ, সেই তো, আমার শ্বশুরবাড়িতে তোর ভাল লাগে না, তাই না? আরে আরে, এসব কি বলছিস জানো? তোর শ্বশুরবাড়ি আমার খুব ভাল লাগে। আর আন্টি আঙ্কেল ভাইয়া আর এই বাড়ির সকলেই খুব ভালো। তাহলে চলে যাওয়ার কথা বলছিস কেন? দেখ হায়াত, আমি এসেছি প্রায় ১ সপ্তাহ হয়ে গিয়েছে। আবার এত মেহমান রয়েছে, সাথে আমি এক ঝামেলা। তোরই এত কিছু সামলাতে হচ্ছে, কষ্ট। হায়াত বিরক্ত হয়ে শব্দ করে বলল, আমি কি একবারও বলেছি আমার এত কিছু সামাল দিতে কষ্ট হচ্ছে? আর তুই তো আমার জানু লাগিস, কত সুন্দর সব কাজে হেল্প করিস। না, তবুও। চুপ কর তো। আর ২ দিন পরই তো আসিফ ভাইয়ের বিয়ে, এখন যেতে চাচ্ছিস? আবার পরশুদিনই তো আসতে হবে তোকে। আরবি আর কিছু বলল না, চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। হায়াত ছবিটা রেখে জামা কাপড় গুছিয়ে রাখলো। তারপর নিচে যাওয়ার জন্য দরজা খুলে বের হতেই হঠাৎ কিছু একটার সাথে ধাক্কা খেলো। মাথায় হাত দিয়ে মুখটা কুঁচকে বলল, কোন খাম্বার সাথে ধাক্কা খেলাম রে? আল্লাহ, আমার নাক তো বোচা হয়ে গেল। তোমার স্বামী আমি, আর কোনো খাম্বা না। মুহূর্তের মধ্যেই পাশ থেকে একরাশ হাসির শব্দ ভেসে এলো। হায়াত অবাক হয়ে তাকাতেই দেখে ওটা কোনো খাম্বা নয়, বরং দরজার পাশে দাঁড়িয়ে থাকা আদিব। চোখে মুখে চাপা হাসি চেপে রেখেছে, কিন্তু থামাতে পারছে না। হায়াত ভ্যাবাচাকা খেয়ে বলল, ও আপনি? ধুর, যখন তখন সামনে এসে পড়েন। আরে কি মুশকিল, আমি অফিস থেকে মাত্র আসলাম। আচ্ছা সরুন তো, নিচে যেতে দিন। আদিব হায়াতকে এক হাত দিয়ে উঁচু করে রুমে নিয়ে গেল। হায়াতকে নিচে নামিয়ে আদিব ভেতরে থেকে দরজা লক করে দিল। তারপর ধীর ভঙ্গিতে শার্ট খুলে হায়াতের মাথার উপর ছুঁড়ে দিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। যাওয়ার সময় কণ্ঠটা ভারী আর কড়া গলায় বলল, আমি না আসা অবধি রুম থেকে বের হবে না। বাইরে রাজ বসে আছে ড্রয়িং রুমে। হায়াত ঠোঁট কামড়ে চুপ করে রইল কিছুক্ষণ। তারপর মিনমিন করে বলল, এই রাজ ভাইয়াকে নিয়ে তোমার এত সমস্যা কেন? উনি তো তোমার বেস্ট ফ্রেন্ড, তাও ওনার সাথেই এমন ব্যবহার করো কেন? কথাগুলো শেষ করেই সে আদিবের ফেলে রাখা শার্টটা নিয়ে বেলকনির চেয়ারে রেখে দিল। কৌতূহলী দৃষ্টিতে চারপাশে তাকালো, তারপর নিঃশব্দে এগিয়ে গিয়ে আদিবের ফোনটা হাতে তুলে নিল। হায়াত ফোনে খুশিমুর সাথে কিছুক্ষণ কথা বলল। কিছুক্ষণ পর ফোনটা রেখে দিল টেবিলের ওপর। ঠিক তখনই চোখ গেল ডিভানের ওপর রাখা এক ব্যাগের দিকে। ব্যাগটা সাদামাটা হলেও দেখে মনে হচ্ছে দামি কিছু আছে। আদিব যখন রুমে ঢুকেছিল তখনই ওটা তার সাথে ছিল, অথচ হায়াতের চোখে পড়েনি। এখন যেন চোখ আটকে গেল ওটার দিকেই। মুহূর্তে হায়াতের ভেতরে দোটানা শুরু হলো, খুলবো নাকি না? যদি উনি রাগ করে? না, উনি না বললে খোলা উচিত না। হায়াত চুপচাপ ডিভানের উপর বসে রইল। একটু পরেই আদিব ওয়াশরুম থেকে বের হলো। চুলগুলো তোয়ালে দিয়ে মুছে হায়াতকে কোলে নিয়ে বসলো, গলায় মুখ ডুবিয়ে দিল। আর হাত আপনা আপনি চলে গেল হায়াতের বক্ষস্থলে। নেশালো কণ্ঠে বলল, বউ, খুলে দেখো তো কেমন হয়েছে। কি এটাতে? হায়াত কৌতূহল সামলাতে পারল না, ব্যাগ থেকে প্যাকেটটা বের করে
ধীরে ধীরে খুলতে লাগলো। ভেতরে বেরিয়ে এলো হালকা রঙের পাতলা অতি দামি একটা শাড়ি। আঙুল বুলিয়ে হায়াত বিস্ময়ে তাকালো। এত সুন্দর! আদিবের ঠোঁটে হালকা হাসি খেললো। উত্তর না দিয়ে গভীর দৃষ্টিতে শুধু হায়াতের চোখের দিকে তাকিয়ে রইল। সেই দৃষ্টিতে যেন অজস্র অপ্রকাশিত কথা, এমন কিছু যা হায়াতের বুকের ভেতর অস্থিরতা ছড়িয়ে দিল। আদিব হায়াতের কানের কাছে ফিসফিস করে বলল, আজকে আমার জন্য একটু সাজবে বউ? হায়াত লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, আপনার মনে আছে আমাদের অ্যানিভার্সারির কথা? আদিব একটু ঝুঁকে হায়াতের পুরো মুখে চুমু খেতে লাগলো। হায়াত আদিবের গালে চুমু এঁকে দিল। আদিব হায়াতকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, একটু পর আমাদের এই পবিত্র সম্পর্কের 1 বছর পূর্ণ হবে, আর আমি মনে রাখবো না? হায়াত মুচকে হেসে শাড়িটা হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে গেল। আদিবও ধীরভাবে তার পাশে এসে দাঁড়ালো। পেছন থেকে পরম আবেশে হায়াতকে জড়িয়ে ধরে বলল, চলো খেয়ে আসি, কেক কাটবো, তারপর আমি তোমাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিব। হায়াত একটু বিস্মিত স্বরে বলল, আপনি শাড়ি পরাতে পারবেন কিভাবে? আপনি তো শুধু শাড়ি খুলতেই জানেন। কথাটা বলেই জিহ্বায় কামড় দিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়ালো হায়াত। মনে মনে বলল, ইস, কি বলে ফেললাম, ধুর। আদিব ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে হাসি সামলিয়ে নিল। তারপর হালকা কণ্ঠে বলল, আমার বউ আজকে আমাকে কাছে যাচ্ছে, তাই না বউ? হায়াত চট করে কণ্ঠে বলল, মোটেও না। হয়েছে, আর লজ্জা পেতে হবে না, চলো খেয়ে আসি বউ। হ্যাঁ, চলুন। এদিকে আরাবী, নূপুর, মিনহাজা, আসিফ আর রিয়া ছাদে ব্যস্ত হয়ে উঠেছে। চারপাশে রঙিন লাইট ঝলমল করছে, ফুল আর ব্যানার সাজানো হচ্ছে যত্নে। বাতাসে হালকা সুগন্ধ ছড়িয়ে আছে। আরাবী গম্ভীর মুখে লাইট ঠিক করছে, নূপুর চুপচাপ ব্যানার টানছে, মিনহাজা রঙিন বেলুন ফুঁকছে, আর রিয়া ছোট ছোট কাগজের ফুল সাজাচ্ছে। আসিফ ব্যস্ত হয়ে সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা যাচাই করছে। সবকিছু প্রস্তুত হয়ে যাবে ঠিক সময় মতো। অল্প সময়ের মধ্যেই আদিবার হায়াতের অ্যানিভার্সারি উদযাপন হবে। হঠাৎ আরাবিকে ধমক দিল আসিফ, এই মেয়ে, ঠিক করে লাইটগুলো সাজাও। আসিফ একটু রাগী চোখে তাকালো, আর আরাবি পিটপিট করে চোখ করে তাকিয়ে বলল, অযথা ঝগড়া করতে আসছেন কেন? আমি তো ঠিকঠাক সাজাচ্ছি, আর আপনি তো কোনো কাজই করছেন না। পাশ থেকে মিনহাজা বলল, হ্যাঁ, ভাইয়া আর রাজ ভাইয়া তো একেবারেই কোনো কাজ করছে না। সত্যি ভাইয়া, অযথা দাঁড়িয়ে আছিস, আয় আমাদের একটু হেল্প কর। আসিফ একটু আরবের দিকে তাকালো, সরো, আমি করছি। আরবি একটু মিনমিন করে বলল, শেষ তো ভাইয়া, আমি করছি। এরপর আসিফ একটু আরবের দিকে তাকালো, আর আরবিও চুপচাপ সরে গেল নূপুরের পাশে। নূপুরের কাজ প্রায় শেষ। হঠাৎ আরবিকে বলল, আচ্ছা আরবি, রাজ ভাইয়াকে তুমি দেখেছো বনু? সেই যে বাহিরে গিয়েছে, আমাদের সাথে একটু কাজ করবে তা না? এদিকে রাজ একের পর এক সিগারেট টেনে যাচ্ছে। রুম ভরে উঠছে ধোঁয়ার কুণ্ডলিতে। সকলের খাওয়া শেষ হলেও রাজের এখনো খাওয়া হয়নি। চোখ যেন কোথাও আটকে আছে, মুখে অন্যমনস্ক ভাব। সিগারেটের আগুনে শুধু জ্বলছে তার নিঃশব্দ চিন্তা। ধোঁয়ার ফাঁকে যেন হারিয়ে যাচ্ছে নিজের ভেতরের অস্থিরতা। রাগে ফুঁসতে ফুঁসতে হঠাৎ দেওয়ালে সজোরে এক ঘুষি দিল রাজ। তারপর হাত বাড়িয়ে ধরল জ্বলন্ত সিগারেটের আগুনের অংশ। মুহূর্তেই আগুনের তাপে চামড়া ঝলসে উঠল, কিন্তু রাজের চোখের পলকও নড়ল না। মিনিট পাঁচেক পর যন্ত্রণা সহ্য করতে না পেরে নিঃশব্দে সিগারেট ফেলে দিল সে। আনমনে বসে গভীর স্বরে ফিসফিস করে বলল, আফরা, তুমি আমার হবেই, যেভাবেই হোক তোমাকে আমি নিজের করে নেবই। আদিবের ভাগ্য এতটা ভালো হতে আমি দেব না। যেভাবেই হোক না কেন, তোর জীবন থেকে আফরাকে কেড়ে নিতেই হবে। তুই বলতি না তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমার যা তোরও তাই। তাহলে আজ আমার তোর বউকে লাগবেই। তোদের ন্যাকামি আমার আর সহ্য হচ্ছে না। আমি আর পারছি না এসব নিতে। আফরাকে আমার লাগবেই। রাজের ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি খেলল। সিগারেটের ধোঁয়ার মতোই তার কথাগুলো ছড়িয়ে পড়ল অন্ধকার ঘরে। খাওয়া শেষ করে দুজনে উপরে রুমে এসে বসলো। আদিব হেলান দিয়ে হায়াতের দিকে তাকালো, হাত বাড়িয়ে তার এলোমেলো চুলগুলো আলতো করে সরিয়ে দিল। হালকা হাসি মুখে বলল, চলো তোমাকে শাড়ি পরিয়ে দিই বউ। হায়াত অবাক হয়ে কপাল কুঁচকালো। কি, সত্যি পরাবেন নাকি শাড়ি? আপনি পরাতে জানেন? আদিব চোখে দুষ্টু দৃষ্টি মেখে বলল, কেন, আমি কি পারবো না নাকি? হ্যাঁ, সেই তো। আমি কি ভুলে গিয়েছি নাকি? বিয়ের কিছুদিন পর আপনি আমাকে মেহেদি পরাতে গিয়ে আমার হাতই নষ্ট করে ফেলেছিলেন। আদিবার হায়াতকে কোনো কথা বলতে দিল না। জামা নিজ হাতে খুলে ব্লাউজ পরিয়ে দিল। হায়াত চুপচাপ দাঁড়িয়ে রইল।
আদিব ইউটিউবে শাড়ি পরানোর ভিডিও অন করলো। আদিব আস্তে আস্তে শাড়ি পরানো শুরু করলো। প্রত্যেকটা কুচি সযত্নে ভেতরে দিতে লাগলো। নেশালো চোখে হায়াতের দিকে তাকালো আদিব। হায়াত একটু লজ্জা মাখা মুখে আদিবের দিকে ভ্রু কুচকে তাকালো। আদিব টেডি স্মাইল দিয়ে বলল, বউ, 1 বছর হয়ে গেল, তবু কি তোমার লজ্জা কমে না? হায়াত কিছু বলতে যাবে তার আগেই আদিব হায়াতের পেটে আলতো করে ঠোঁট ছুঁইয়ে দিল। হায়াত হালকা কেঁপে ওঠে। আদিব উঠে দাঁড়ালো। তারপর আস্তে ধীরে হায়াতের ওষ্ঠে নিজের ওষ্ঠ পুড়ে নিল। প্রায় 20 মিনিট মধুর স্বাদ নিতে লাগলো। আস্তে করে শাড়ির আঁচলটা বুক থেকে ফেলে সুধা পান করতে লাগলো। একটু একটু করে গলায় বাইট দিতে থাকলো। তারপর ছেড়ে দিল। হায়াত একটু রাগী কণ্ঠে বলল, আপনি এটা কি করলেন? আমার গলায় এত দাগ হলো, এখন কি হবে? আদিব ইনোসেন্ট মুখ করে বলল, উফ বউ, বুঝো না কেন? কেউ যাতে তোমাকে নজর না লাগায়, এই জন্যই তো ভালোবাসার চিহ্ন এঁকে দিলাম। কচু করেছেন, চলুন, সকলে অপেক্ষা করছে। হায়াত আর আদিব রুম থেকে বের হয়ে ছাদে উঠতে লাগলো। ঠিক তখনই আদিবের ফোন বেজে উঠল। সে কল রিসিভ করে কথা বলতে বলতে উপরে যেতে লাগলো। এমন সময় পেছন থেকে হায়াতের ফুফু শাশুড়ি ডাক দিলেন, আম্মু, একটু কাজ করে দিবে? হায়াত থেমে মিষ্টি হাসিতে বলল, হ্যাঁ ফুফি, বলুন কি করতে হবে? রাজকে একটু খাবার দিয়ে আসবে, মানে গিয়ে শুধু রিভানের উপর রেখে চলে আসবে। ছেলেটার নাকি মাথা ব্যথা খুব, তাই খাবে না। ফুফির কথা শেষ হতে না হতেই হায়াতের বুকের ভেতর যেন হালকা অস্বস্তি খেলে গেল। হায়াত বিনয়ের সঙ্গে মাথা নেড়ে উত্তর দিল, আচ্ছা ফুফি, দিয়ে আসছি। হায়াত ডাইনিং টেবিল থেকে খাবার সাজিয়ে রাজের রুমের দিকে মৃদু পায়ে এগোতে লাগলো। ওই সময় রাজ ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলো। হালকা অস্বস্তি নিয়ে হায়াত দরজায় নক করলো। রাজ বিরক্ত চেহারা নিয়ে দরজা খুলল, কিন্তু পরক্ষণেই তার সেই বিরক্তি মিলিয়ে গেল। নেশামাখা চোখে তাকিয়ে রইল হায়াতের দিকে। পিচ কালারের পাতলা শাড়িতে কতটা অনিন্দ লাগছে। হাঁটু অবধি চুল ছড়িয়ে পড়েছে। মুখে নিঃশব্দ এক জ্যোতি। হায়াত দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল, ভাইয়া, আপনার খাবার। রাজ সরে দাঁড়াতেই হায়াত ভেতরে ঢুকে খাবার রাখলো। ঠিক সেই মুহূর্তেই রাজ হায়াতের দিকে ঝুঁকে এলো। হায়াত ঘুরে দাঁড়াতেই মুখোমুখি হলো রাজের। এক পা পিছিয়ে গেল ভয়ে। রাজের দৃষ্টি হঠাৎ আটকে গেল হায়াতের গলায়, আর মুহূর্তেই তার চোখ লাল হয়ে উঠল। হায়াত উৎকণ্ঠিত স্বরে বলল, ভাইয়া, ছাদে যেতে হবে, সামনে থেকে সরুন। কিন্তু রাজ সরল না, বরং হঠাৎ তার হাত চেপে ধরল। ভয়ে গুটিয়ে গেল হায়াত। চিৎকার করতে যাবেই এমন সময় রাজ তার মুখ চেপে ধরল। হায়াতের ঠোঁটের লিপস্টিক মুছে দিল আঙুল দিয়ে। আকস্মিক আতঙ্কে হায়াত জোরে কামড় বসালো রাজের হাতে। মৃদু ব্যথায় থমকে গেল রাজ। ঠিক তখনই হায়াত নিজের সমস্ত শক্তি দিয়ে এক চড় বসালো রাজের গালে। রাগে ফুঁসতে ফুঁসতে রাজ হায়াতের চুল খামচে ধরল। ব্যথায় চিৎকার করে উঠল হায়াত। ঠিক সেই মুহূর্তে পাশ দিয়ে যাচ্ছিলেন মিসেস অরোরা। চিৎকার শুনে দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেলেন তিনি। হায়াতের চোখ বেয়ে অঝরে পানি ঝরছে, আর রাজ তখনও বিকৃতি হাসি মাখা মুখে কিছু একটা ফিসফিস করছে। মুহূর্তেই মিসেস অরোরা চিৎকার করে উঠলেন। রাজ বাধ্য হয়ে হাত ছেড়ে দিল। মিসেস অরোরা ছুটে এসে হায়াতকে আগলে নিলেন। পরক্ষণেই রাজের দিকে ঝাঁপিয়ে পড়ে পরপর 7টা চড় বসালেন। রাজ মাথা নিচু করে লজ্জা আর ক্রোধ গোপন করতে লাগলো। হায়াত আঁচল দিয়ে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। মিসেস অরোরা কড়া কণ্ঠে বললেন, শুধু শাকিলার কথা ভেবে তোমাকে কিছু বলছি না, না হলে এখনই ঘাড় ধরে বের করে দিতাম এই বাড়ি থেকে। বেয়াদব কোথাকার! তুমি জানো না হায়াত বিবাহিত, তবু এভাবে কেন করলে? আজকের পর যদি তোমাকে হায়াতের ত্রিসীমানায় দেখি, তবে ভুলে যাব তুমি আমার কে। হায়াত দৌড়ে রুমে এসে শাড়ি খুলে ফেলল। ওয়াশরুমের দিকে এগিয়ে গিয়ে নিজের গালে নিজেই চড় দিল। দেওয়ালে সজোরে মাথা ঠেকাল। ঠোঁটের ব্যথা ভুলে গিয়ে সাবান দিয়ে ঘষতে লাগলো, যেন নিজের ওপর রাগ আর হতাশা সব ঝরিয়ে দিতে চাই। মিসেস অরোরা তৎপর হয়ে হায়াতের রুমে ছুটে এলেন। হায়াতকে রুমে না পেয়ে তড়িঘড়ি ওয়াশরুমে ঢুকলেন। হায়াতকে এমন অবস্থায় দেখে সে হঠাৎ তাকে জড়িয়ে ধরলেন। হায়াত কান্না থামিয়ে বলল, আম্মু, উনি জানলে আমাকে মেরে ফেলবেন। উনি আগে বলেছিলেন রাজ ভাইয়ার থেকে দূরে থাকতে, কিন্তু ফুপি বললেন, আর তাই আমি না করতে পারিনি। আমি তো জানতাম না রাজ ভাইয়েরা তো খারাপ ইন্টেনশন রাখেন। হায়াতকে শান্ত করার জন্য মিসেস অরোরা বললেন, আচ্ছা, কাঁদে না মা, এই ব্যাপারে আদিবকে কিছু বলবে না, আর আমিও বলবো না। কিছু তো হয়নি, এই বিয়ের ঝামেলা শেষ হোক, তারপর আমি সব ঠিক করে দেব। যাও রেডি হও, নাকি আমি করে দেব?
হায়াত চোখ মুছে ভিতরের অস্থিরতাকে কিছুটা দমন করে বলল, হুম, আমি হব, আপনি ছাদে যান। হায়াত একটা ওয়ান পিস পরলো, চুলগুলো আলতো করে বেঁধে নিল। তারপর আনমনে ছাদে উঠল। সবাই একসাথে মুখে বলল, হ্যাপি অ্যানিভার্সারি। কিন্তু মুহূর্তের মধ্যেই সবাই থমকে গেল। হায়াতকে এভাবে চুপচাপ সাদামাটা লুকে দেখে আদিব হায়াতের দিকে এগিয়ে আসলো, চোখে খানিকটা অবিশ্বাস। তুমি শাড়ি খুলেছো কেন? আমি ওটা ভালোবেসে এনেছিলাম। আর তুমি? ঠিক সেই মুহূর্তে রাত চলে এলো। বাঁকা হাসি নিয়ে আদিবের দিকে তাকালো। হায়াত খানিকটা চমকে রাজের দিকে তাকালো। মুহূর্তেই মনে পড়ে গেল কিছুক্ষণ আগের সেই ভয়ঙ্কর ঘটনা। দীর্ঘ নিঃশ্বাস ফুঁকে কিছু বলতে যাওয়ার আগেই আদিব কেকের উপর লাথি মারলো। স্টেজের সব সাজানো কিছু তছনছ করে ফেললো। সকলে থামাতে চাইলেও কেউ সাহস পেল না। হায়াত সামনে এগোতে যেতেই আদিব ধাক্কা দিয়ে ঠেলে দিল। কিছু বলার আগেই আদিব ছাদ থেকে নেমে গেল। সকলেই আদিবকে ডাকতে লাগলো, কিন্তু সে দাঁড়ালো না। হায়াতকে রিয়া ধরতে এগিয়ে এলো, কিন্তু হায়াত গম্ভীর কণ্ঠে বলল, আপনারা সবাই নিচে যান, আমি একটু একা থাকবো। সবাই চলে যেতেই হায়াত একা বসে বসে অঝরে কান্না করতে লাগলো। মিনমিন করে বলল, আজকের দিনটা তো এমন হওয়ার কথা ছিল না। কেন হলো এমন? আমার কপালটা কি এতটাই খারাপ